আমি সুকন্যা আমির। দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম। স্যার, আপনাকে স্বাগত আমাদের মুখোমুখি অনুষ্ঠানে। কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, আমরা আসলে বর্তমানে যেই সবচেয়ে বড় সংকটময় মুহূর্ত পার করছি সেটি হচ্ছে হাম আক্রান্ত রোগী এবং এর উপসর্গ নিয়ে যেসব শিশু বিভিন্ন হসপিটালে ভর্তি অবস্থায় আছেন, চিকিৎসাধীন আছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে হামে আক্রান্ত শিশুরা মৃত্যুবরণ করছে, হামে আক্রান্ত শিশুরা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং এর উপসর্গ নিয়েও রয়েছে, অনেক অভিভাবকের মধ্যে কিন্তু প্যানিকও সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে আসলে আপনার অভিমত কি? আপনি বলেছিলেন যে আতঙ্কিত না হতে, এটি আসলে কেন? আমাদের দেশে আন্ডার 5 মর্টালিটি রেট, যেটাকে বলে 5 বছরের নিচের শিশুদের মৃত্যুর হার, সেটা হচ্ছে প্রতি 1000-এ 10 জন। তাহলে প্রতি বছর আমাদের মারা যাচ্ছে অলমোস্ট 32 থেকে 35 হাজার। তাহলে প্রতি মাসে মারা যাচ্ছে অলমোস্ট আপনার 3000। তাহলে প্রতিদিন মারা যাচ্ছে 100। এইগুলি সাধারণত হচ্ছে নিউমোনিয়া দিয়ে, ডায়রিয়া এবং অন্যান্য রোগ দিয়ে। প্রতি মাসেই, প্রতিদিনই কিন্তু আমাদের দেশে 100-র উপর মারা যাচ্ছে শিশু 5 বছরের নিচে। এই মৃত্যুটাকে কমানোটার টার্গেটটাই হচ্ছে কিন্তু আমাদের শিশুদের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা। তো এই যদি পিকচারটা হয়, তাহলে আমরা হামের কারণে যদি আরও আতঙ্কিত হই, তাহলে কি হবে? আমাদের ম্যানেজমেন্টে একটা সমস্যা হবে। যে কোনো কিছুতেই রোগীরা সব হসপিটালের দিকে আসবে, ডাক্তারদের উপর আসলে কি হবে? আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর এমন একটা চাপ পড়বে, যেই চাপের কারণে যে আমাদের যেই নর্মাল যে কার্যক্ষমতা, ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে, হসপিটালের ক্যাপাসিটি নষ্ট হয়ে যাবে। ফলে কি, যাদের রিয়েলি চিকিৎসা পাওয়ার কথা, তারা কিন্তু চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে জিনিসটা আরও কমপ্লিকেটেড হবে। সুতরাং আমাদেরকে প্যানিক হওয়া যাবে না, নাম্বার 1। নাম্বার 2, আমাদের যে কোনো রোগেই, যেমন আমার ছোটোবেলায় হাম হয়েছিল, আমার স্পষ্ট মনে আছে। আমরা যেই 5 ভাই বোন, আমাদের প্রত্যেকের হাম হয়েছে, ঘরে ঘরে হাম হয়েছে তখন। কিন্তু আমরা কিন্তু কারোর মধ্যে প্যানিক দেখিনি। আমাদের সময় যেটা ছিল, যে আমাদের খাদ্য ব্যবস্থাটা ছিল খুব ভালো, নিউট্রিশনের লেভেলটা ছিল অন্যরকম। যেমন আমাদের সময় যে আমরা মায়ের দুধ খেতাম, তারপরে যেই প্রাকৃতিক যে খাওয়া আছে সেই খাওয়াগুলি খেতাম। এখন যেটা হয়েছে, যে অনেক মহিলারা আপনার কাজে ব্যস্ত থাকে, ফলে তারা হয়তো বা ম্যাটারনিটি লিভ বা মাতৃকালীন যেই ছুটি বা বিভিন্ন কারণে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং ঠিক মতো হচ্ছে না, ব্রেস্ট ফিডিংয়ের পরে 6 মাস বয়স থেকে যেই কমপ্লিমেন্টারি ফিডিং হয় ঠিক মতো হচ্ছে না, ফাস্ট ফুডের প্রাচুর্য হচ্ছে, প্রাকৃতিক ফুডের বদলে দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ফাস্ট ফুড খাওয়া হচ্ছে। ফলে এটা হলো একটা বড় লোকদের সাইড। আর গরিবদের সাইডে দেখা যাচ্ছে যে তাদের প্রয়োজনীয় প্রোটিন, কার্বোহাইড্রেট, তারপর ফ্যাট, নিউট্রিশন এগুলি পাচ্ছে না তারা। ফলে বাচ্চাগুলি হচ্ছে আইদার আন্ডার নিউট্রিশন কিংবা দেখা যাচ্ছে ওবেসিটি। যখনই একটা বাচ্চা পুষ্টিহীন হয়, তখনই তার যে কোনো রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে। হাম হচ্ছে এমন একটা সংক্রামক রোগ, যেই রোগ যার শরীরে হয়, তার রোগ প্রতিরোধ অনেক ক্ষমতা কমিয়ে দিচ্ছে। আর পুষ্টিহীনতা থাকলে আরও ক্ষমতা কমে যায়। ফলে এই দুইটার একটা এডিটিভ ইফেক্টের কারণে এই বাচ্চাগুলি মারাত্মক আকার ধারণ করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন কারণে দেখা গেল যে আমাদের হামের টিকা ব্যবস্থাটার মধ্যে একটু বেশ ব্যাঘাত ঘটে। 2026-এর মার্চ থেকে দেখা গেল যে আমাদের এটার প্রকোপটা বেড়ে গেল। স্বাস্থ্যমন্ত্রী আছে, ওনার অত্যন্ত কর্মতৎপরতায় তড়িৎ গতিতে কিন্তু উনি মুভমেন্ট শুরু করলেন। টিকা কর্মসূচি যখন হওয়ার কথা ছিল, উনি এগিয়ে নিয়ে আসলেন। 5ই এপ্রিল থেকে শুরু করলেন উনি টিকা দেওয়ারে। ফলে বর্তমানে দেখা গেল যে টিকা দেওয়ার হার 110% ক্রস করে গেছে। ফলে আমরা আশা করছি যে আগামী 4 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এটা অনেক কমে যাবে। ইউনিসেফের যে তথ্য, সেটি কিন্তু বলছে যে এই টিকাদান কর্মসূচির পরে তারা একটা সার্ভে করে এবং এই সার্ভের পরে দেখা গেছে যে শহর অঞ্চলে প্রায় 30 থেকে 40% শিশুরা কিন্তু এই টিকার আওতায় আসেনি এবং গ্রাম অঞ্চলে বলা যায় 15%। 9 মাসে যেই হাম এবং রুবেলার যেই প্রথম ডোজটি দেওয়া হয়, সেটি কিন্তু কমিয়ে 6 মাসে আনা হয়েছে। এই যে 9 মাস থেকে 6 মাসে আনা হলো,
এটির এই সময়টির জন্য কিন্তু বিভিন্ন অভিভাবকদের মধ্যেও একটা দ্বিধা সংকোচ কাজ করছে। এই বিষয়টাকে একটার মতো করে বিশ্লেষণ করবেন। আসলে ইউনিসেফ কি তথ্য দিয়েছে আমার ঠিক জানা নেই, কিন্তু আমাদের একটা নিজস্ব তথ্য আছে, আমাদের ডিজি হেলথ সার্ভিসেরও একটা তথ্য আছে, যেটাতে দেখা গেছে যে সবচেয়ে বেশি টিকার হার ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। এটা আজকের না, এটা 1 মাস আগের। তার মানে বুঝেন এখন এটা কিন্তু আরও অনেক বেড়ে গেছে। আমাদের যেই প্র্যাকটিক্যাল লাইভ স্ট্যাটিস্টিক্স, এটার হার অনেক বেশি। এইবারের টিকা কার্যক্রম গত 52-53 বছরের তুলনায় অনেক সাকসেসফুল, অনেক স্পন্টেনিয়াস রেসপন্স পেয়েছি আমরা, এবং সবাই দলে দলে আসছে, টিকা নিচ্ছে। ইভেন আমাদের হসপিটালেও যদি আমরা দেখি, যেখানে আমরা ডেকে ডেকে আনতে হতো তারা নিজেরাই আসছে। সুতরাং তাদের হার কিন্তু আমাদের এখানে অনেক অনেক বেশি। আর আমরা যে এই পুষ্টিহীনতার উপর জোর দিচ্ছি, ভিটামিন এ ক্যাপসুলের উপর জোর দিচ্ছি, এটাতে ভবিষ্যতে ইনশাল্লাহ খুব ভালো সুফল বয়ে নিয়ে আসবে। সারা দেশের বিভিন্ন হাসপাতালে এখন আজ এই মুহূর্ত পর্যন্ত প্রায় 60,000 রোগী কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে হাম এবং হামের অন্যান্য উপসর্গ নিয়ে। তাহলে এই যে পুষ্টিহীনতা এবং অন্যান্য যে ডিজিজের কথা বললেন, এটা এই বছরই কেন এত মহামারী হিসাবে প্রকট রূপ ধারণ করলো, এর আগে কেন করেনি? অ্যাকচুয়ালি ইলেকশন, 2 নম্বর রোজার ঈদ, 3 নম্বর ঈদুল আজহা। আমাদের দেশে কিন্তু এর মধ্যে কিন্তু আমরা ঢাকা শহরে 2 থেকে 3 কোটি লোক বসবাস করে, এবং দেখা যায় যে তার ভোটার আইডি কার্ড যেখানে থাকে অন্য জায়গায়। একটা ম্যাসিভ মুভমেন্ট ছিল কিন্তু। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে, হাম অত্যন্ত দ্রুত গতিতে ছড়ায়। হামের লক্ষণ হচ্ছে জ্বর, সর্দি কাশি, কনজাংটিভাইটিস বা চোখ ওঠা, নাক দিয়ে পানি পড়া। আর হামটা ছড়ায় সর্দি কাশি বাহিত, এটাকে আমরা বলি ড্রপলেট। একটা কাশি দিলে দেখা যাবে যে এটা দ্রুত ছড়িয়ে এই রুমের মধ্যে অনেকে এফেক্ট করে ফেলছে। তাহলে যেই শিশুটার সর্দি কাশি ছিল, মনে করেন ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমাদের ইলেকশন হলো 12ই ফেব্রুয়ারি। ইলেকশনের জন্য ঢাকা থেকে লক্ষ লক্ষ লোক বাড়িতে গেল, যাওয়ার সময় পুরো ফ্যামিলি নিয়ে গেল। তার কোনো সন্তানের যদি হামের হয়ে থাকে, সেটা সে কী করলো, যেই জায়গায় গেল সেই জায়গায় গিয়ে ছড়ালো, আবার ফিরলো। এরপরে এই ইলেকশনের পরে দেখা গেল রোজা আসলো, ঈদ আসলো, আবার গেল, আবার কিছু ছড়ালো, আবার ঈদুল আজহাতে গেল। তবে ঈদুল আজহারটা বেশি এত হবে না, কারণ বাই দিস টাইম আমরা কিন্তু হার্ড ইমিউনিটি, ভ্যাকসিনের কারণেই হোক, অসুখের কারণেই হোক, প্রাকৃতিক একটা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে গেছে। সুতরাং ঈদুল আজহারের পরের যে মুভমেন্টটা, এটা বেশি এফেক্ট করবে না। স্যার, এই বিষয়ে আমরা আরো কথা বলবো, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক থাকবেন আমাদের সঙ্গে, আমরা ফিরে আসছি ছোট একটি বিরতির পর। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত। চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে যেমনটি বলছিলাম, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বর্তমান পরিচালক। স্যার, আপনি বলছিলেন যে এই উৎসব প্রবণের সাথে আরও কি কি বিষয় আসলে এই ঘনবসতি এলাকায় হামটা দ্রুত গতিতে ছড়িয়েছে, সে বিষয়ে একটু জানতে চাই। আমাদের ঢাকা শহরেও দেখবেন বিভিন্ন জায়গায় অনেক বস্তি আছে, কিন্তু আপনি দেখবেন যে একটা জায়গায় যখন একটা বাচ্চার হামের হচ্ছে, যে তার সেই বাচ্চাটা অন্যান্য বাচ্চাদের সঙ্গে মেলামেশা করছে, দ্রুত ছড়িয়ে দিচ্ছে। এবং ওই বস্তি অঞ্চল বা খুব ঘনবসতি এলাকা, ইভেন আগে যখন কি ছিল, মানুষের একটা জমির উপর একটা বাড়ি ছিল, ম্যাক্সিমাম 2 তলা বা 3 তলা। এখন 3 কাঠা একটা প্লটের মধ্যে দেখা গেল যে 9 তলা বাড়ি, 18টা অ্যাপার্টমেন্ট। এই যে ঘনবসতি, লিফটে ওঠার প্রবণতা, আমরা লিফটে উঠছি, আমরা কাশি দিচ্ছি, আমরা মাস্ক পরছি না, আমরা বাইরে থেকে বাসায় ফিরছি ঠিকমতো হাত ধুচ্ছি না, মানে যেটাকে বলে আপনার স্বাস্থ্যবিধি মেনে চলা। এই স্বাস্থ্যবিধি মেনে না চলা, আমার একটু সর্দি কাশি হলো, আমি বাচ্চাটাকে একটু অন্যদিকে সরিয়ে রাখি, আমার বাচ্চাটাকে সর্দি কাশি হয়েছে স্কুলে না দেই, বাপ মারা যদি একটু সচেতন হয়, তারপরে আপনার যদি আমাদের পুষ্টিটাকে যদি বাড়াই। এখনও হাম হলে পরেও আমরা কিন্তু বলছি যে আপনি পুষ্টিটা বাড়ান, কারণ এই পুষ্টি বাড়াটাকে তার রোগ প্রতিরোধটাকে করাবে। তো এইগুলি অনেক ধরনের ফ্যাক্টর মিলেই কিন্তু ঘটনাগুলি ঘটছে। আর আমাদের এখন যেটা হচ্ছে, আপনি দেখবেন
যে এই ঈদুল আজহাতে আমি দেখেছি বা ঈদুল ফেতরে দেখেছি ট্রেনে তিল পরিমাণের জায়গা ছিল না, বাসেও তাই, লঞ্চেও তাই। তো এইভাবে জিনিসগুলি ছড়িয়েছে, এগুলি কিন্তু আমরা ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারি। যারা আসলে হামে আক্রান্ত হচ্ছে, অনেক অভিভাবক কিন্তু জানে না যে এটা আসলে হামের উপসর্গ। সুতরাং তারা প্রথমে যাচ্ছে ফার্মেসিতে, তারা একটা ঠান্ডার ওষুধ কিনছে বা জ্বরের একটা নাপা সিরাপ কিনছে বা ড্রপ কিনছে। যে সকল বাচ্চাদের আসলে 3 মাস বয়স বা নবজাতক বলে আমরা বলে থাকি, তাদের ক্ষেত্রেও তারা তাই করছেন। তো এই যে সচেতনতা কেন ঘর থেকেই শুরু হয় না? এবং আপনি এটাও বলেছিলেন যে তারা যে সকলেই কম শিক্ষিত তা কিন্তু নয়, অনেক শিক্ষিত পরিবারও রয়েছেন যে ফার্মেসি নির্ভর একটি মেডিসিনের উপর দিয়েই চালিয়ে দিতে চান। তো এই বিষয়টিকে কতটা গুরুত্ব হিসেবে দেখছেন আপনি? আমাদের দেশের একটা প্রবণতাটা কি জানেন, এখানে সবাই শারীরিক কোনো প্রবলেম হলে পড়ে না, নিজেরাই নিজেদের ট্রিটমেন্ট করার চেষ্টা করে। এবং আপনি যদি দেখেন যে আপনার মাথা ব্যথা হচ্ছে, কেউ যদি শুনে, আপনার খুব ঘনিষ্ঠ কেউ, আপনাকে কিন্তু একটা অ্যাডভাইস করে দেবে যে ওই ওষুধটা তুমি খেয়ে ফেলো। এটা হলো একটা। আরেকটা যেটা হচ্ছে, যখন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন তখন যাচ্ছে না, আর যখন যাচ্ছে তখন দেখা যায় যেই ডাক্তারের কাছে প্রচণ্ড ভিড় সেখানে যাচ্ছে। আমাদের দেশে কিন্তু আসলে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু এত দুর্বল না। আপনি দেখবেন যে শিশু হসপিটালে আমাদের আউটডোর বা ইমার্জেন্সি এই ছুটির মধ্যেও কিন্তু খোলা ছিল, ডাক্তাররা ছিল, রোগীরা যদি একটু কষ্ট করে আসতো এখানে। কিংবা এই শিশু হসপিটালের বাইরেও নগর স্বাস্থ্যকেন্দ্র কিন্তু প্রচুর বিভিন্ন জায়গায় আছে, দেখবেন আপনার ঢাকা মেডিকেল বা মিডফোর্ড বা অন্যান্য হসপিটাল ছাড়াও নগর স্বাস্থ্যকেন্দ্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। একটু কষ্ট করে গেলেই কিন্তু ওইখানে হয়। কিন্তু এই যে যাওয়ার যে প্রবণতা, এটা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। আমরা প্রাইমারি হেলথ কেয়ার নামে আমাদের একটা চলমান প্রজেক্ট থাকে সব সময়, যেটাতে বলা হয় যে ওয়েল বেবি ক্লিনিক নামে একটা প্রোগ্রাম থাকে, যে একটা শিশুকে আপনার তার জ্বর সর্দি কাশি থাকুক আর না থাকুক, আপনি একটু রেগুলার নিয়ে যাবেন যে আপনার বাচ্চাটা ভালো কিনা, ওজন বাড়ছে কিনা, লম্বা ঠিক মতো হচ্ছে কিনা, পুষ্টি ঠিক মতো হচ্ছে কিনা, এগুলি দেখার জন্য একটা আপনার প্রোগ্রাম, সেটাকে বলে ওয়েল বেবি ক্লিনিক। সেখানেও কিন্তু আমি মাদেরকে বলবো যে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে রেগুলার যাবেন। কারণ অনেক রোগ আছে দেখা যাবে যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ভালো, কিন্তু ওই ক্লিনিকে যদি যায়, গেলে সেখানে দেখবে ওই স্বাস্থ্যকর্মীরা বা ডাক্তাররা দেখে কিন্তু রোগটা আগে ভাগেই নির্ণয় করতে পারে। আর আমাদের বাঙালিদের একটা নেচার হচ্ছে যে আমরা কিন্তু মানে এক্সপেক্ট করি যে বছরে আমাদের 2 বার জ্বর হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. 2 বার সর্দি কাশি হবে, এটাকে আমরা বলবো ফ্লু, ভাইরাস, বিভিন্ন কথা বলে কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু এখনকার পৃথিবীর সিচুয়েশান কিন্তু অন্যরকম। এখনকার যে কোনো ফ্লু, যে কোনো কিছুই কিন্তু এত আপনার সিম্পলভাবে আসছে না। সেই জন্য আমাদের সচেতনতা বাড়াতে হবে, আমাদের স্বাস্থ্যকেন্দ্র বাড়াতে হবে, আমাদের ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে, এবং রোগীদের, সাধারণ মানুষ যেন সহজেই ডাক্তার, স্বাস্থ্যকেন্দ্র, নার্স তাদের সেবা পায়, সেটা এনশিওর করতে হবে। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি আরও একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। স্যার, আপনি বলছিলেন স্বাস্থ্য ব্যবস্থা আমাদের এতটা ভঙ্গুর না। গত কয়েকদিনে ঈদের এই ছুটিতে আমরা দেখেছি যে অনেক রোগী বিভিন্ন জায়গা থেকে এসেছে রাজধানীর শিশু হাসপাতালে, এবং এখানে কিন্তু সিটের অপ্রতুলতা রয়েছে। এখান থেকে বিভিন্ন হসপিটালে রেফার করা হচ্ছে, ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী অথবা ডিএনসিসি হাসপাতালে। এই যে শয্যার ব্যবস্থা বলি বা চিকিৎসা সেবা দেওয়ার কথা বলি, এখানে কি কোনো রকম আমরা প্রতিবন্ধকতা পাচ্ছি না? আপনার কাছে কি মনে হচ্ছে? আমাদের এখানে ব্রেনের সমস্যা আছে, বাচ্চাদের আসছে, হার্টের সমস্যা আসছে, কিডনির সমস্যা, লিভারের সমস্যা নিয়েও। কারণ আমাদের যে 768টা বিছানা, সেই রোগীগুলি শুধু হামের জন্য না, এই সব রোগীগুলি, এবং আমাদের এখানে কিন্তু সাধারণ রোগী আসে না, সমস্ত রেফার্ড হয়ে আসছে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে। কারণ কিডনি রোগের একটা চিকিৎসা বা লিভারের একটা সমস্যা বা হার্টের কোনো ছিদ্রর সমস্যা, এটা কিন্তু একটা মফস্বল শহরের চিকিৎসা কেন্দ্র পারবে না, এখানে আসছে।
সুতরাং ওটার কথা মাথার রেখেও কিন্তু আমাদের চিকিৎসা করতে হয়। তারপরেও আমরা যখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশ পেলাম, আমরা কিন্তু এখন আমাদের অনেকগুলি ওয়ার্ড মিজলস ডেডিকেটেড ওয়ার্ড করে ফেলেছি। আমরা কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম শুধুমাত্র মিজলসের জন্য একটা 14 বেডের আইসিইউ করি 26 বা 27 মার্চ। আমাদের বর্তমানে আজকে আমাদের আছে 112টা মিজলসের রুগী। এই 112টা মিজলসের রুগী কিন্তু সাধারণ মিজলস না, মিজলস জটিলতা নিয়ে, কারো নিউমোনিয়া, কারো সেপ্টিসেমিয়া, কারো অন্যান্যগুলি। আমরা পারতপক্ষে কোনো জটিল রুগী রেফার করি না, কারণ আমি জানি যে আমার এখান থেকে যদি একটা জটিল রোগী কোথায় যাবে, কোথায় যাওয়ার জায়গা নাই। সুতরাং আমি কিন্তু প্রায়োরিটি দিচ্ছি কোনো জটিল রোগী যেন না যায়। এই কিছুক্ষণ আগে আমি ওয়ার্ডের রাউন্ডে গেলাম, গিয়ে একটা রোগীকে আমি হাতে পায়ে ধরলাম যে মা আপনি যেন না থাকেন। ওই মহিলা থাকবে না, বাচ্চাটা জটিল। মহিলা বলে আমার টাকা নেই। আমরা বললাম আমরা টাকা দিব। মহিলা বলে যে আমরা ওষুধ কিনারে নেই। আমরা বললাম আমরা ওষুধ এনে দেব। মহিলা বললেন যে আমাকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার কেউ নেই। আমরা বললাম আপনার যা প্রয়োজন আমরা এনে দিব, কারণ বাচ্চাটা জটিল। আমি জানি এই বাচ্চাটা যদি আমাদের হসপিটাল থেকে যাওয়ার পর বিনা চিকিৎসায় মারা যদি যায়, এটা আমাদের জন্য দুঃখজনক হবে। সুতরাং আমি নিজেও রিকোয়েস্ট করে এসেছি, এবং কোনো রুগীকে কিন্তু আমরা রেফার করতে চাই না, বিশেষ করে জটিল রুগী। কিন্তু আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যে সাধারণ হামের রুগীগুলি যদি অন্যান্য হসপিটালগুলি নেয়, আমাদেরকে শুধু জটিল রুগীগুলি দেয়, তাহলে আমরা খুব বেটার সার্ভিস দিতে পারবো। মেজলসের যে উপসর্গ, সেটি আসলে যেই উপসর্গ দেখে আমরা অভ্যস্ত, সেটিও কিন্তু এখন ধরা পড়ছে না। এটার স্যার কারণটা কি? হামের উপসর্গ হচ্ছে একটা জ্বর আসলো, শরীরে র্যাশ আসলো, তারপরে বাকি তিনটার একটা যদি থাকে। তিনটা কি কি? তিনটা সি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. চোখ ওঠা কনজাংটিভাইটিস, নাক দিয়ে পানি পড়া, করিজা, কাশি আসা, কফ। তো এই রোগীগুলিকে যদি আমি কনফার্ম নাও বলি, আমি বলতে পারি সন্দেহজনক, মানে সাসপেক্টেড মিজলস। আজকাল যে কোনো রোগের গতিবিধি চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যেটা প্রতি বছর মোকাবেলা করি, যেটার নাম হচ্ছে ডেঙ্গু। এই ডেঙ্গুতে দেখা যাচ্ছে আগে কি ছিল? জ্বর, সমস্ত শরীর হাত পা ব্যথা করা, র্যাশ। আমরা অনেক শিশু পাচ্ছি ডায়রিয়া নিয়ে আসতেছে। এখন আমি যেহেতু ডেঙ্গু নিয়ে কাজ করি, আমি দেখলাম যে ওই ডায়রিয়ার রুগীটাকেও আমি ডেঙ্গু টেস্ট করে দেখি পজিটিভ। মানে ডেঙ্গুর প্রেজেন্টেশন নিয়ে আসতেছে ডায়রিয়া, অথচ তার থাকার কথা ছিল জ্বর, সর্দি, কাশি। তাহলে এখন আমাদেরকে যখন যেই সিজনে যেই রোগটা হয়, সেই রোগটার ব্যাপারে মাথার মধ্যে প্রায়োরিটি থাকতে হবে আপনার। আপনি যদি দেখেন যে সর্দি কাশি, হালকা সর্দি কাশি, বা মনে হচ্ছে যে একটু র্যাশের মতো, আপনি একটু সচেতন হন, একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করার আগেই বাচ্চাটাকে একটু সরিয়ে নেন। একটা অসুস্থ বাচ্চা আপনি একটু সরিয়ে রাখলেই পরে ডাক্তারের সঙ্গে কনসালটেশন করেন। তো এইভাবে কিন্তু আমরা পরিস্থিতি মোকাবেলা করতে পারি, এবং এটার জন্য এই যে আপনারা যে সচেতনতা করছেন, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু যারা মেজলসে আক্রান্ত হয়েছে, সেরে গেছে, বাড়িতে গেছে, তাদের মধ্যে আবার আক্রান্ত হয়েছে এবং অনেকেই এক্সপায়ার হয়েছে। কেন? এই ডিজিজটার কারণটা কি? ইমিউনিটি কম নিয়ে বাসায় যাওয়ার পর ওর যদি নিউমোনিয়া হওয়ার জন্য অন্য কোনো জীবাণু ঢুকে, তাহলে নিউমোনিয়া হবে, যেটাকে আমরা কি বলছি? পোস্ট মিজলস নিউমোনিয়া। তার যেহেতু ইমিউনিটি কমে গেছে, অন্য একটা ভাইরাস ঢুকে গেছে বা ব্যাকটেরিয়া ঢুকে গেছে, তার শ্বাসনালী বা ফুসফুস আক্রান্ত হয়ে গেছে, তার নিউমোনিয়া সিভিয়ার ধারণ করলো, সে খারাপ হয়ে গেল। সেই জন্যই বলছি, হাম হলে পরে আপনার পুষ্টি ইমপ্রুভ করেন, সঠিক টাইমে চিকিৎসা করেন, ফলো আপে আসেন। আমরা সবাই জানি যে আসলে এখানে খুবই স্বল্প সংখ্যক সিট, আপনি নিজেও বলেছেন, এবং হামে আক্রান্ত রোগীদের জন্য এক্সট্রা করে ওয়ার্ড এবং আইসোলেশন ডেডিকেটেড করা হয়েছে। এই রোগীগুলো স্যার কোথায় যাবে? আমার দরকার 2000 বেডের হসপিটাল। আপনি সমাজের বিত্তবানদেরকে বলেন আমাদের হসপিটালকে ক্যাপাসিটি বাড়ানোর জন্য, আমাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসতে বলেন। আমি একটা রুগী ফেরত দিতে চাই না। এমনও দেখা গেছে যে আমার রুগীর বিছানা নেই, আমি কিন্তু এক্সট্রা বিছানা ফেলেও করেছি, কিন্তু তারপরেও কিন্তু একটা ক্যাপাসিটি পার হওয়ার কিন্তু একটা লিমিট থাকে, সেইখানে আমরা হয়ে যাই অত্যন্ত অপরাগ। আজকে যদি আমার 2000 বেডের হসপিটাল থাকতো এখানে, আমার মনে হয় যে আমরা বিশাল জনসংখ্যাকে আরও সাপোর্ট দিতে পারতাম। আমি এই জন্য সরকারকে বলি না, সরকার তো করেই,
আমাদের দেশে বিত্তমান লোকেরা এগিয়ে আসছে, আমাদের কি দরকার? একজন বিত্তমান লোক যদি বলতো যে ঠিক আছে, আমার এই 7 তলা বিল্ডিং, আমার 4 তলা বিল্ডিং আমি খালি করে দিলাম, আসেন ডাক্তার নার্স মেডিসিন নিয়ে আসেন, আমি ভেন্টিলেটর কিনে দিচ্ছি, অক্সিজেন কিনে দিচ্ছি, চিকিৎসা করেন, আমরা রেডি। আপনি যদি ঢাকা শহরে আমাদের হসপিটালটাকে বড় করার চেষ্টা করেন, আরও 2-1টা হসপিটাল করেন, বিভাগীয় শহর জেলা শহরে করেন, আমাদের ফুটবল প্লেয়ার আছে বহুত, আমাদের ক্রিকেটার আছে অনেক, যারা অসম্ভব বিত্তশালী, তারা যদি প্রতিটা তাদের উপজেলায় প্রতিটা জায়গায় যদি করে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো সমস্যা হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার আজকের এই পরামর্শ এবং আপনার যে এক্সপেরিয়েন্স যেগুলো আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন, নিশ্চয়ই যেই দর্শকগুলো আছেন তারা আসলে দেখবেন এবং সচেতনতার কথা আপনি যেটি বলেছেন সেটি বিষয়েও তারা সচেতন হবেন বলে আমরা আশা করছি। অনেক ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ আপনাকে এবং দর্শককে। দর্শক যারা শুনছিলেন চিকিৎসকদের দেয়া নানা মন্তব্য পরামর্শ, তারা নিশ্চয়ই আপনাদের ঘরের যে শিশু সন্তানটি আছে তার বিষয়ে সচেতন হবেন এবং পুষ্টির দিক থেকেও সচেতন হবেন। দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি চ্যানেল ওয়ানের মুখোমুখি অনুষ্ঠান।